আচ্ছা শুরু করছি। হ্যাঁ, পরিবর্তী প্রবাহের সেকেন্ড পার্ট। আগের ক্লাসে হয়েছিল আরএমএস ভ্যালু বের করা, গড় মান বের করা, আর কি কি করেছিলাম? কেবলমাত্র রোধকযুক্ত বর্তনী করেছিলাম, কেবলমাত্র আবেশক আর কেবলমাত্র ধারক, তিনটে ক্যালকুলেশন করেছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা করব এলসিআর বর্তনী। খুব ইম্পর্টেন্ট একটা বর্তনী এলসিআর। ম্যাক্সিমাম কোশ্চেন এইখান থেকেই টার্গেট করে এই চ্যাপ্টারে। এলসিআর নামটা এরকম কেন? এল মানে হচ্ছে সাবেশাঙ্ক, তাই তো? মানে একটা আবেশ যুক্ত আছে, বুঝতে পারছিস? সরি, একটা আবেশক যুক্ত আছে। সি মানে একটা ধারকও যুক্ত আছে, আর আর মানে রেজিস্ট্যান্স। মানে এখানে তিনটে কম্পোনেন্টই যুক্ত থাকবে, তাই না? যখন শুধুমাত্র রোধক যুক্ত করেছিলাম তখন দেখেছিলাম যে তড়িৎচালক বল আর প্রবাহ মাত্রা এদের মধ্যে কোনো দশার পার্থক্য ছিল না, দুটোতেই সাইন ওমেগা টি এসেছিল। যখন আবেশক যুক্ত করলাম তখন কি দেখা গেল? π/2 কোণে প্রবাহ মাত্রা পিছিয়ে গেল, তাই তো? আর ধারকের ক্ষেত্রে প্রবাহ মাত্রা π/2 কোণে এগিয়ে গেল। যখন তিনজন একসাথে থাকবে তখন কি করবে সেটা আজকে দেখব। পুরোটাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে আছে। ক্যালকুলেশন ছাড়া আমরা এমনি নর্মালি বলতে পারবো না। প্রথমে সার্কিটটা আঁকছি, দেখ। অনেকেই বলি সমস্যা থেকে কিছু বুঝতে পারি না, অনেক বড় বড় থিওরি। মন দিয়ে এখন বোঝার চেষ্টা কর, আশা করি বুঝিয়ে যাবি। একটা আর যুক্ত আছে, একটা এল যুক্ত আছে, একটা সি যুক্ত আছে। এই হলো এলসিআর বর্তনী। তড়িৎচালক উৎস, সুইচ, কানেক্টেড, ঠিক আছে? এটাকেই বলবো আমরা এলসিআর বর্তনী। এখানে যে তড়িৎচালক উৎসটা, তার তড়িৎচালক বল হচ্ছে E0 sin ওমেগা টি, তবেই আমরা এটাকে বলবো পরিবর্তী উৎস বা অল্টারনেটিং সোর্স। এই যে পরিবর্তী উৎসটা, এর ধরুন যে তড়িৎচালক বলটা, সেই তড়িৎচালক বলটা খরচ হচ্ছে এই তিনটে কম্পোনেন্টের অ্যাক্রসে, তাই তো? আর এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ যাচ্ছে, যাকে আমি ER বলে দিতে পারি। একটা এল এর অ্যাক্রসে যাচ্ছে, EL দিয়ে ডিনোট করছি। আর একটা সি এর অ্যাক্রসে EC দ্বারা ডিনোট করছি। ওকে, তাহলে আচ্ছা, এটার নাম হচ্ছে এলসিআর শ্রেণী বর্তনী। শ্রেণী বর্তনী কেন? কারণ তিনজনকে শ্রেণীতে যুক্ত করেছি, তাই জন্য। এলসিআর সমান্তরাল বর্তনী হয় হয় আমাদের সিলেবাসের মধ্যে নেই, আমরা শুধুমাত্র শ্রেণী বর্তনী করছি। আচ্ছা, এখানে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করতে যাই, কারচফস ভোল্টেজ ল বা কারচফের দ্বিতীয় সূত্র, তাহলে পাবো কেমন? যে টোটাল তড়িৎচালক বল ই, এটাই খরচ হচ্ছে ER প্লাস EL প্লাস EC, এইভাবেই খরচ হচ্ছে। তো ই মানে কি? E0 sin ওমেগা টি। ER মানে কি লিখতে পারি? ধর কোনো একটা পার্টিকুলার টাইমে কারেন্ট আই, যার ডাইরেকশন হচ্ছে এই দিকটা, তাহলে আমি ERটাকে লিখতে পারি I ইন্টু আর, ঠিক আছে? কারেন্টের ডাইরেকশন কি শুধু এইদিকেই হতে পারে? উল্টো ডাইরেকশনে হতে পারে। ELটাকে আমি লিখতে পারি L DI DT, নাকি রে? আর ECটাকে কি লিখবো? QC তো হয় না, Q/C হয়, কারণ Q ইকুয়াল টু তুই জানিস CV হয়, তাহলে V ইকুয়াল টু Q/C, তাই না? এখান থেকে আমি এটাকে লিখতে পারি Q/C। কিউটা কি? চার্জ, যেটা এই সি মানে ধারকের মধ্যে যে চার্জটা অ্যাকুমুলেট হলো সেটা হচ্ছে কিউ। বোঝা গেছে এতটুকু? আমার উদ্দেশ্য কি এখান থেকে? আই এর ভ্যালু বের করা, তাই না? প্রত্যেকটা আমরা তাই করছি, আই এর ভ্যালু বের করা। আই এর ভ্যালু যদি বের করতে যাস, এখানে আই আছে, এখানে আই আছে, এখানে কিউ ঢুকে গেছে, তাহলে ওই কিউটাকে আমাকে আই এর ফর্মে নিয়ে আসতে হবে। কি করে আনা যেতে পারে? যদি আমি এই কিউকে ডেরিভেটিভ করে দিই তবে আই পেয়ে যাবো। তোর মনে রাখার ট্রিক বলছি আমি এটা, যে তুই কি করে এগাবি। আই তো দরকার আমার, তাহলে আই আনার জন্য এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে আই নাই, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আই চলে আসবে। এবার একা একা একে ডেরিভেটিভ করলে বাকিরা রাগ করবে না, ওই জন্য সবাইকে ডেরিভেটিভ করবো। বোঝা গেছে? তো সবাইকে যদি ডেরিভেটিভ করি, ডিডিটি অফ, প্রথমটা লিখে লিখেই করছি, আর ডিআইডিটি, ঠিক আছে রে? আর এর তো আবার ডেরিভেটিভ করা যাবে না টাইমের রেসপেক্টে। এখানে যদি ডেরিভেটিভ করা যায় তাহলে এল ডবল ডেরিভেটিভ হয়ে গেল d2i dt2, আর এটা 1/c রেখে ডিকিউ ডিটি। বল, বুঝতে পারলি? আচ্ছা, তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়াচ্ছে, আমি যদি একটু সাজিয়ে লিখি, এল d2i dt2 প্লাস আর ডিআই ডিটি প্লাস 1/c i ডিকিউ ডিটি, মানে সবাই আই হয়ে গেছে এবার। আচ্ছা, এই পারে কি পড়ে থাকবে বলতো ডেরিভেটিভ যদি করা যায়? ওমেগা ই নট কস ওমেগা টি, এটাই তো থাকবে। ওকে, এবার এটাকে করতে হবে সমাধান। তোরা ডেরিভেশন এর সমাধান করা শিখিসনি, ফার্স্ট ডেরিভেশনেরই শিখিসনি। ফার্স্ট ডেরিভেশন বলতে ডিডিএক্স, তো ডবল ডেরিভেটিভ d2 dx2, এর ডেরিভেশন তো আরো পড়ে আছে, তাই না? তোদের সিলেবাসের বাইরে। কিভাবে লিখতে হয় একটু শুধু শুনে নে। d2 dt2, এই যে টার্মটা, এটাকে লেখার নিয়ম হচ্ছে ক্যাপিটাল ডি। ফার্দার যদি গ্র্যাজুয়েশন করিস আর গ্র্যাজুয়েশনে যদি ম্যাথমেটিক্স থাকে তখন তোরা এই ডেরিভেটিভ শিখবি।
পাস কোর্সে যদি ম্যাথমেটিক্স থাকে বা যদি অনার্সে ম্যাথমেটিক্স করিস তখন তোরা এটা শিখবি যে এই ক্যাপিটাল D2 এটাকে শর্ট ফর্মে ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয়। বোঝা গেল? যেহেতু অনেক বড় বড় লাইন দিয়ে আসবে তাই এটাকে এরকম লিখতে পারি আমি যে D2 LI প্লাস RDI প্লাস 1/CI এরকম লিখতে পারি। বুঝতে পারলি? এমন কোনো কঠিন কিছু নেই এখানে, যদি নাও লিখতে পারিস তবুও কোনো আপত্তি নেই, আমি বলে দেবো কোথা থেকে কত দূর করতে হবে। D2 প্লাস D2 প্লাস এলটাকে যদি সরিয়ে দিই তাহলে কি আসবে, R/L আসবে এখানে, প্লাস এখানে কি আসবে 1/LC। দেখ আমি ঠিক লিখেছি কিনা। ডিটাকে আমি কমনে নিয়েছি, সরি আইটাকে আমি কমনে নিয়েছি, আর বাকি যে টার্ম এলটা দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে এদিকে একটা এল চলে আসবে। এতদূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক। এবার এর পরে যে সমাধানটা করতে হয়, এই সমীকরণটাকে সমাধান করে পাই, এই জায়গাটা তোদেরকে আর সমাধান করতে হবে না। সমাধান না করে সমাধান করার পর যে আনসারটা হয় তুই সেই আনসারটা লিখবি এখানে। এতে করে কি নাম্বার কাটবে? একদমই কাটবে না। স্যাররাও জানে, ম্যাডামরাও জানে যে এটা তোদের সিলেবাসের বাইরে, সুতরাং এটাকে সমাধান করে কি পাওয়া যায় সেটা তুই জানিস। কি পাওয়া যায় আমি সেটা লিখে দিচ্ছি। দেখ সমাধান করলে পাওয়া যাবে I = I0 sin ওমেগা টি মাইনাস ফাই, এরকমই কিছু একটা আসবে, এরকম ফর্মে আসবে। এবার I0 এর ভেতরে কি আসবে সেটা তুই জানিস না, আমি বলে দেবো। ওমেগা টির সাথে ফাই এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে নাকি কোনো দশার পার্থক্য থাকবে না তুই জানিস না, তুই ইন জেনারেল কি করে দিলি, ফাইকে মাইনাস করে দিলি। বোঝা গেল? ফাই যদি পজিটিভ হয়ে যায় তাহলে মাইনাস পজিটিভ সংখ্যা মানে পিছিয়ে আছে, ফাই যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মাইনাস মাইনাসে প্লাস এগিয়ে গেল এটা, ফাই যদি 0 হয়ে যায় তাহলে কোনোটাই হলো না, এগিয়েও নাই পিছিয়েও নাই। তিনটে কেসই সম্ভব এই ক্ষেত্রে। এবার এই I0টা কত আর ফাইটা কত সেটাকে তুই সাইডে লিখে দিবি। কিভাবে লিখে দিবি দেখ, I0 মানে শীর্ষ মান যেটা, সেটা সবসময় আমরা এরকম ভাবে লিখি E0 বাই প্রতিরোধ। অল্টারনেটিং সোর্সের ক্ষেত্রে বা তোর পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে আমরা এখানে রোধ বলি না, কি বলি? প্রতিরোধ বলে থাকি, তাই তো? প্রতিরোধ বা প্রতিবাধা। তো এই প্রতিরোধ E0 বাই জেড, আই এর মান। জেডটা কি? জেডটাকে একটু ভালো করে দেখবি। জেড মানে হচ্ছে √R² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার। ভয় পাওয়ার কিছু নেই, এমন কোনো কঠিন জিনিস এটা না। প্রথম একটু লাগবে যে কি জিনিস মুখস্থ করতে হবে, বারবার দেখবি এটাই ইউজ হবে, মুখস্থ হয়ে যাবে। জেড মানে কি? √R² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার। খুব ইজি মনে রাখা। দেখ যদি এটা শুধুমাত্র একটা রোধক যুক্ত বর্তনী হতো, মানে এল আর সি যদি না থাকতো, তাহলে এই টার্মটাকে বাদ দিয়ে দিতি, √R² মানে আর, দেখ আগের ফর্ম চলে আসলো। যদি শুধু এল যুক্ত বর্তনী হতো তাহলে আর ওমেগা সি বাদ দিয়ে দে, ওমেগা এল এর হোল স্কোয়ার ওমেগা এল, আগেরটাই চলে আসলো। সিমিলারলি এই দুটোকে বাদ দিয়ে দে, তাহলে ধারকের ক্ষেত্রে চলে আসলো। তো তিনটার কম্বিনেশন হয়ে গেছে। এটা এসেছে অন্য কোনো প্রসেসে, আমরা শুধুমাত্র ফর্মুলা মনে রাখছি। আপত্তি আছে কি? নেই। তাহলে এই জায়গাটাতে আচ্ছা এটা হয়ে গেল। এবার ফাইটাকে যদি মনে করতে হয় তাহলে ট্যান ফাই তোকে মুখস্থ রাখতে হবে। ট্যান ফাই কত হয়? ট্যান ফাই যদি বের করি তাহলে ট্যান ফাই হবে ওমেগা এল মাইনাস 1/ωc ডিভাইডেড বাই আর। এটাকে বলবো আমরা ট্যান ফাই। এখান থেকে ফাই এর মানটা বেরাবে, ঠিক আছে? ট্যান ফাই পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। পজিটিভ কখন হবে? যখন এই পুরো টার্মটা পজিটিভ হবে। নেগেটিভ কখন হবে? যখন এই পুরো টার্মটা নেগেটিভ হবে। এটা জিরো কখন হবে? যখন এটা জিরো হবে। ট্যান 0 ডিগ্রি মান 0। বোঝা গেছে? তাহলে সবকিছু ডিপেন্ড করছে এটার উপর, পজিটিভ নেগেটিভ নাকি জিরো। এবার তুই দেখ এটা পজিটিভ কখন হবে, আর তো অলওয়েজ পজিটিভ, তাহলে উপরের টার্মটাকে পজিটিভ হতে হবে। কখন পজিটিভ হবে? যদি ওমেগা এল গ্রেটার দ্যান 1/ωc হয়। যদি ওমেগা এল গ্রেটার দ্যান 1/ωc হয় তাহলে ফাইটা পজিটিভ হবে। বুঝতে পারলি? যদি ওমেগা এল লেস দ্যান 1/ωc হয় তাহলে ফাইটা কি হবে? বোঝা গেল? তাহলে ডিপেন্ড করছে এই ভ্যালুগুলোর উপর। এই ভ্যালুগুলো কি হবে তার উপর সবকিছু ডিপেন্ড করছে। যদি ওমেগা এল ইজ ইকুয়াল টু 1/ωc হয় তাহলে ফাই এর ভ্যালু হয়ে গেল 0। এই জায়গাটা একটা মজার বিষয়। দেখ কোনো কারণে যদি ওমেগা এল আর 1/ωc এই ভ্যালুটা যদি সমান হয়ে যায়, যদি 0 সমান হয়ে যায় তাহলে ফাই এর মান 0। ফাই এর মান 0 মানে এখানে ফাই থাকছে না, শুধু সাইন ওমেগা টি থাকছে। আর জেড মানে প্রতিরোধ, এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা শুধুমাত্র আর আসছে, এটা 0 হয়ে যাবে তো বিয়োগ করলে। বুঝতে পারলি? শুধু আর আসছে, মানে সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখ, যে আর আছে, এল আছে, সি আছে, কিন্তু এর বাধা যেহেতু সমান হয়ে গেছে, সেই জন্য এই পুরো বর্তনীটা একটা শুধুমাত্র বিশুদ্ধ রোধক যুক্ত বর্তনীর মতো কাজ করছে। এই কন্ডিশনটাকে, স্পেশাল কন্ডিশনটাকে বলা হয় শ্রেণী অনুনাদ। কি বলা হয় এটাকে? শ্রেণী অনুনাদ। ঠিক আছে, পরে আসছি আমি এটা আবার ধীরে ধীরে। তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারলি কি করতে হবে? এতদূর পর্যন্ত তোকে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা তুই যদি এই দুটো লাইন হেজিয়ে যাস যে আমি পারছি না করতে, কোনো মতে শুধু আমার নাম্বারটাই দরকার, তো তুই এখান থেকে ডিরেক্ট এটাও করতে পারিস, যে সমাধান করে পাই এটা।
করাই যায়, কোনো অসুবিধা নেই, এগুলো না লিখলেও চলবে। বোঝা গেছে? আমি তো করে রেখেছি, বোধহয় দেখবি নোটে। তাহলে এখান থেকে i0 এর ভ্যালুটা তোকে আলাদা করে মুখস্থ করতে হচ্ছে, e0/z মুখস্থ করতে হচ্ছে না, আগের ক্লাসে অনেকবার করে নিয়েছি এটা। শুধু z এর ভ্যালু মুখস্থ করতে হচ্ছে, z মানে √r² প্লাস ওমেগা l মাইনাস 1/ωc হোল স্কয়ার। tan phi মানে উপরে ওমেগা l মাইনাস 1/ωc আর নিচে হচ্ছে r। আচ্ছা, এখান থেকে একটা টার্ম আসবে, সেটা হচ্ছে প্রতিবাধা ত্রিভুজ। এটা দিয়ে খুব সহজে তোরা মনে রাখতে পারিস, এগুলো সব মিটিয়ে দিলাম। প্রতিবাধা ত্রিভুজ, এটা আগে করিসনি। প্রতিবাধা ত্রিভুজ, দেখ আমি এরকম একটা ত্রিভুজ তৈরি করছি, এই ত্রিভুজের বেসটাকে যদি আমি r বলি, আর এইটাকে যদি আমি ওমেগা l মাইনাস 1/ωc বলি, তাহলে এইটা z কে ডিনোট করবে। অতিভুজ √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ, এই যে এই জিনিসটা, বুঝতে পারলি? এরকম ত্রিভুজের ফর্মেও আমি এটাকে মনে রাখতে পারি। এটা তখন সম্ভব যদি ওমেগা l গ্রেটার দ্যান 1/ωc হয়, কিন্তু যদি ওমেগা l লেস দ্যান 1/ωc হয়ে যায়, তাহলে এই পুরো টার্মটা তো নেগেটিভ হয়ে যাবে। তো নেগেটিভ বোঝানোর জন্য আমি নিচের দিকে এরকম দেখিয়ে দেবো, এটা r, এটা হচ্ছে ওমেগা l মাইনাস 1/ωc, আর এটা হচ্ছে z। বুঝতে পারলি? r এর সাথে z যে অ্যাঙ্গেলটা করবে, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে দশা কোণ ফাই বা দশা পার্থক্য ফাই। ঠিক আছে? r এর সাথে z যে অ্যাঙ্গেলটা করবে, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে ফাই। সিমিলারলি এখানেও এই যে অ্যাঙ্গেলটা করছে, এটাই হচ্ছে ফাই। দেখ এখান থেকে tan phi যদি তোকে জিজ্ঞাসা করা হতো, tan phi তুই কি বলতি? লম্ব বাই ভূমি বলতি না? তাই তো আছে, লম্ব বাই ভূমি। দেখ বোঝা গেছে? তো কখনো যদি ভুলে যাস, তাহলে ত্রিভুজটাকে মনে করার চেষ্টা করবি, ত্রিভুজ থেকে অটোমেটিক হয়ে যাবে। সিমিলারলি এখানে যদি tan phi বলা যায়, তাহলে এখানেও তাই, একই জিনিসই আসছে, শুধুমাত্র নেগেটিভে চলে আসবে। হয়েছে? এতদূর পর্যন্ত এইটুকুই ছিল এলসিআর সার্কিট। এটাই ভয়ানক জিনিস, এইটুকুই ভয়ানক জিনিস। এবার কি করবো? আগের দিনের মতো শুধু দশা দেখাবো, ঘূর্ণি ভেক্টর চিত্র দেখাবো, আর ক্ষমতা বের করবো। ওগুলো তোরা নিজেরাই করতে পারবি, তবুও আমার সাথে সাথে করার চেষ্টা করিস। হ্যাঁ, হুম, দেখ এটা মাইনাস কেন হলো সেটা তুই ক্যালকুলেশনেই দেখতে পেলি। আচ্ছা, ক্যালকুলেশনে তো দেখতে পাসনি, কারণ সমাধান করিসনি। এটা সমাধান করে অটোমেটিক ভ্যালু চলে এসছে। এর ফিজিক্যাল মিনিং আমি তোকে দিতে পারছি না যে কেন এটা মাইনাস করা হলো। ঠিক আছে? তুই আপাতত এইটুকু মেনে চল যে এই দুটোর মধ্যে মাইনাসই করতে হয়। একটা আবেশীয় প্রতিঘাত আর একটা হচ্ছে ধারকীয় প্রতিঘাত, এই দুজনের মধ্যে ডিফারেন্সই নিতে হয়। ঘূর্ণি ভেক্টর চিত্র, এখানে দুটো করে চিত্র হবে। তার কারণ ওমেগা l গ্রেটার দ্যান 1/ωc একটা কন্ডিশন, আর ওমেগা l লেস দ্যান 1/ωc একটা কন্ডিশন। যখন ওমেগা l গ্রেটার দ্যান 1/ωc, তখন ফাই পজিটিভ না নেগেটিভ রে? ফাই হচ্ছে পজিটিভ। আর ফাই যদি পজিটিভ হয়, তাহলে তুই মনে করে দেখ, আই এর ভ্যালু ছিল I0 sin ωt মাইনাস ফাই। ফাই পজিটিভ, তার মানে মাইনাসই হচ্ছে, মাইনাসই হচ্ছে, মানে পিছিয়ে থাকছে, আই পিছিয়ে থাকছে। তাহলে আই যদি পিছিয়ে থাকে, আমি ঘূর্ণি ভেক্টর চিত্রে কিভাবে দেখাবো? এটা হলো তড়িৎচালক বল ই, পিছিয়ে আছে, তাই তো? তাহলে আই এখানে পিছিয়ে আছে, এটা হলো আই। বুঝতে পারলি? আই এর শীর্ষবিন্দু কম দেখাতে হবে I0, ই এর শীর্ষবিন্দু একটু বেশি দেখাতে হবে E0। হয়েছে? আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। আর এই পুরো অ্যাঙ্গেলটা কত? ওমেগা টি, ই এর অ্যাঙ্গেল ওমেগা টি। বোঝা গেছে এটুকু? সিমিলারলি এখানে যদি করা যায়, এখানে ফাইটা কি হচ্ছে, কি হচ্ছে বল? মাইনাস, নেগেটিভ হচ্ছে। ফাই যদি নেগেটিভ হয়, তাহলে এখানে নেগেটিভ নেগেটিভ কি হয়ে গেল? পজিটিভ, মানে এগিয়ে গেল। তাহলে এই গ্রাফটাই আঁকবো আমি, গ্রাফ নয় সরি, ভেক্টর চিত্র এটাই আঁকবো, কিন্তু কি করবো? একটু এগিয়ে দেবো, তাই তো? এই অ্যাঙ্গেলটা ফাই অ্যাঙ্গেলে এগিয়ে আছে, আর এটা হচ্ছে ওমেগা টি। ই এর অ্যাঙ্গেলটাকে ওমেগা টি দেখাবি, এটা কিন্তু ভুলভাল করে দিস না, যেখানে সেখানে ওমেগা টি ফাই দেখিয়ে দিলে হয়ে যাবে এমন না। ঠিক আছে? খুঁটিয়ে খুঁটিয়ে খাতা দেখবে। এটা I0, এই যে এইসব জিনিসগুলো যদি না দিস, তাতেও নাম্বার কাটা যাবে। ওই জন্য আমি এত কিছু ভেঙে ভেঙে দেখাচ্ছি না, তো আমার দেখার কোনো দরকার ছিল না। বুঝতে পেরে গেছিস এতটুকু ঘূর্ণি ভেক্টর চিত্র? আচ্ছা, এবার হচ্ছে বর্তনীর ক্ষমতা। বর্তনীর ক্ষমতা পি, প্রথমে তাৎক্ষণিক ক্ষমতা আমরা বের করি। কি করে বের করতে হয়? ই ইন্টু আই, তাই তো? মানে E0 সাইন ওমেগা টি, আর আই মানে কি ছিল? I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই। এই যে ক্যালকুলেশন করাটা একটু জটিল হয়ে যাবে। আগেরগুলো কি সুন্দর সাইন স্কোয়ার বানিয়ে দিতে পারছিলি, 2 সাইন ওমেগা টি বানিয়ে দিতে পারছিলি, এবার পারা যাচ্ছে না।
তাহলে এবার কি করতে হবে, উপায় নেই যখন, তোমার ভাঙতেই হবে। E0 I0টাকে রেখে দে, সাইন ওমেগা টিটা বাইরে থাক, আর এইটার ফর্মুলা আছে সাইন a মাইনাস বি, বল দেখি, সাইন a কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে না? আচ্ছা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। E0 I0, কস ফাইটা কনস্ট্যান্ট, এটাকে আগে রাখি, আর সাইন স্কোয়ার ওমেগা টি যদি গুণ করে দিই, নাকি রে, মাইনাস এই সাইন ওমেগা টিকে যদি এখানে গুণ করি, সাইন ফাই কনস্ট্যান্টটাকে বাইরে রাখার চেষ্টা করি, আর সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি, আমি যদি এরকম বলি, সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি, সামনে একটা 2 গুণ করলেই তো সাইন 2 ওমেগা টি, 2 ডিভাইড করে দিয়েছি, একবারে করলাম, স্কিপ করে দিলাম, হয়েছে? আচ্ছা, এটা তাৎক্ষণিক ক্ষমতা বেরালো। এরপরে আমি কি বের করতে চাই, গড় অপচয়িত ক্ষমতা বা গড় ব্যয়িত ক্ষমতা, এবং সেটা বের করার প্রসেস কি, বার লিখতে হয়। 1/t তো নিচে আসবে, নাকি আমি 0 to t ইন্টিগ্রেশন dt করবো আগের মতো? দরকার নেই, 1/t লিখে দিতে পারি। এই জায়গাটায় কি করব, 0 থেকে t টোটাল পর্যায়কাল, E0 I0 cos phi sin স্কোয়ার ওমেগা টি মাইনাস সাইন phi বাই 2 সাইন 2 ওমেগা টি। এত দূর পর্যন্ত কারো আপত্তি থাকলে আমাকে বলবি, কোনো ক্যালকুলেশন বুঝতে পারিস এরকম কিছু নেই, ঠিক আছে? 1/t, E0 I0 বেচারা বাইরেই থাকবে, ওর কোনো দোষ নেই, ইন্টিগ্রেশনের মধ্যে ওর কোনো কাজ নেই, ও বাইরে আছে। এটার যখন আমি ইন্টিগ্রেশন করব, cos phi তো কনস্ট্যান্ট, তাহলে cos phi ও বাইরে থেকে যাবে একাই। সাইন স্কোয়ার ওমেগা টি 0 থেকে t এর মধ্যে ইন্টিগ্রেশন করলে কি হয় জানো, আরেকবার, সাইন স্কোয়ার ওমেগা টি 0 থেকে t এর মধ্যে ইন্টিগ্রেশন করলে কি হয়, t/2 হয়, পর্যায়কাল বাই 2, এখানে যেটা থাকবে পর্যায়কাল বাই 2, এটা আগের ক্লাসেও করে দেখেছিলাম, ভেঙেও করে দেখেছিলাম। আচ্ছা সিমিলারলি এবার এটার যদি ইন্টিগ্রেশন করতে যাই, তাহলে সাইন 5/2 তো বাইরে থেকেই গেল একাই, আর সাইনের ইন্টিগ্রেশন কি হবে, কসের ইন্টিগ্রেশন কি হয়, টোটালটার জন্য, পুরো পর্যায়কালের জন্য, হ্যাঁ পুরো পাথের জন্য, যে কোনো পাথের জন্য আবার হবে না, 0 থেকে t/2 করে দিলে যে 0 হয়ে যাবে তা নয় কিন্তু, বুঝা গেছে? তো 0 থেকে পুরো পর্যায়কাল থাকবে, তবেই এই ফর্মুলাগুলো, আদারওয়াইজ সম্ভব না। তাহলে এই পুরো পার্টটা তো বাদই হয়ে গেল। আচ্ছা এখান থেকে কি করা যাচ্ছে, টি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে E0 I0 বাই 2 ইন্টু কস ফাই, থাকছে তো? এটাকে তুই এরকম বলতে পারিস যে পি ম্যাক্সিমাম বাই 2 ইন্টু কস ফাই। আবার তুই এরকম লিখতে পারিস E0 বাই √2 I0 বাই √2 কস ফাই, মানে বলতে পারিস PRMS, ERMS ইন্টু IRMS, মানে PRMS কস ফাই, এমনটাও বলা যেতে পারে, বুঝতে পারলি? তাহলে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ডেরিভেশন তো করছিস, ডেরিভেশন তো মুখস্থ করতে হচ্ছে না, অটোমেটিক চলে আসবে, কিন্তু ফর্মুলা তোকে মনে রাখতে হবে যে গড় ক্ষমতা কত হয়, ঠিক আছে? এই গড় ক্ষমতার নামই হচ্ছে সক্রিয় ক্ষমতা। যদি তোকে কোনো ক্ষমতা উল্লেখ করে না দেয়, শুধু বলে ক্ষমতা, মানে তোকে বুঝে নিতে হবে সক্রিয় ক্ষমতার কথা বলছে বা গড় ক্ষমতার কথা বলছে, বুঝতে পারলি? যখন কোনো কিছু উল্লেখ করে দিবে না, তখন গড় ক্ষমতা সক্রিয় ক্ষমতা ওয়ার্ড দুটো একই বা শুধু ক্ষমতা, হয়ে গেছে। ক্ষমতার ফর্মুলা পেয়ে গেলাম। এখানে একটা নতুন টার্ম দেখতে পাচ্ছিস, সেটা হচ্ছে কস ফাই, পাচ্ছিস? কস ফাই, এই কস ফাই এর একটা নাম আছে, কস ফাই কে বলা হয় ক্ষমতা গুণক। কি বলা হয়? ক্ষমতা গুণক। খুব কাজে লাগবে, প্রবলেমে প্রচুর পরিমাণে একে ইউজ করবে, ডিরেক্ট বলে দিবে না সবকিছু ক্ষমতা গুণক করবে। ক্ষমতা গুণক মানে হচ্ছে কস ফাই। ক্ষমতা গুণক মানে কি? কস ফাই। ক্ষমতা গুণক মানে হচ্ছে কস ফাই। এটাকে কিভাবে লিখবো দেখ, কস ফাই কে লিখবো এইভাবে, ম্যাক্সিমাম ক্ষমতা E0 ইন্টু I0, সরি সক্রিয় ক্ষমতা মানে P বার ডিভাইডেড বাই PRMS এর যে অনুপাত। আবার শোন, সক্রিয় ক্ষমতা P বার বা গড় ক্ষমতা P বার ডিভাইডেড বাই RMS ক্ষমতা PRMS। যদি এটা করা যায় তাহলে তুই দেখবি এটা cos phi আসবে। কোথা থেকে আসছে এখানে দেখে দেখ, এই যে P বার আর PRMS ডিভাইড করে দেখে এনে কি থাকছে, cos phi থাকছে না? তো এটা ডেফিনেশন তৈরি করলাম অ্যাকচুয়ালি। ক্ষমতা গুণক মানে কি বোঝা হচ্ছে, কোনো একটা বর্তনীর, কোনো একটা LCR বর্তনীর গড় ক্ষমতা এবং RMS ক্ষমতার অনুপাতকেই বলা হচ্ছে ক্ষমতা গুণক। হয়েছে? এই যে ক্ষমতা গুণক cos phi, এটাকে তুই এরকমও লিখতে পারিস R/L। এটা আবার কোথা থেকে চলে আসলো? এটাকে লেখা যেতে পারে কি বললাম, R/L নয়, R/, cos phi মানে হচ্ছে R/Z, সরি R/Z। কোথা থেকে আসলো? প্রতিবাধা ত্রিভুজ করেছিলাম একটা, মনে আছে? প্রতিবাধা ত্রিভুজে এরকম লিখেছিলাম, এটাকে কি বলেছিলাম, ওমেগা L মাইনাস 1/ωc। এটা ছিল R, এটা ছিল Z, আর এটা ছিল phi। cos phi মানে ভূমি বাই অতিভুজ, ওই দেখ লিখেছি। কোথা থেকে পেলাম এটা? প্রতিবাধা
ত্রিভুজ থেকে, নোটে দেখবি আমি লিখে রেখেছি যাতে বুঝতে পারিস তোরা, প্রতিবাধা ত্রিভুজ থেকে পেয়েছি এটা, হয়েছে? তাহলে কখনো কখনো cos phi এর ভ্যালু আমি এটাকে ইউজ করতে পারি যদি দরকার পড়ে, ফাই দেওয়া আছে, জেড দেওয়া আছে, আর দরকার ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করে নেবো, শর্টে হয়ে যাবে। বোঝা গেছে? স্টার করে রাখবি ক্ষমতা গুণককে, খুব কাজে লাগে, ক্ষমতা গুণক খুব ইম্পর্টেন্ট। হলো রে? আচ্ছা, ক্ষমতাহীন প্রবাহের একটা সংজ্ঞা দিয়েছি, যদিও আগের ক্লাসে আমি এটা বলেছি ক্ষমতাহীন প্রবাহ কাকে বলে। কাকে বলে? যখন বর্তনীতে ব্যয়িত ক্ষমতা শূন্য হবে, বর্তনীতে ব্যয়িত ক্ষমতা শূন্য হবে। আর বর্তনীতে ব্যয়িত ক্ষমতা শূন্য কখন হবে? যখন তাদের দশার পার্থক্য π/2 হবে। মনে পড়ছে না? রোধকযুক্ত বর্তনীতে চলে যা, বের কর নোটটা। রোধকযুক্ত বর্তনী, শুধুমাত্র রোধকযুক্ত বর্তনী, ক্ষমতার ভ্যালু কত ছিল? PRMS IRMS, সরি ERMS IRMS বা PRMS, 0 এসেছিল কি? আসেনি। আবেশকযুক্ত বর্তনীতে চলে যা, ক্ষমতা কত এসেছে? 0। ধারকযুক্ত বর্তনীতে যা, ক্ষমতা কত আছে? 0। তো আবেশক আর ধারকযুক্ত বর্তনীতে ক্ষমতা একমাত্র 0 হয়েছিল। কেন হয়েছিল? ওদের মধ্যে ই এবং আই এর যে দশার পার্থক্য সেটা ছিল π/2, একটা π/2 তে পিছিয়ে ছিল, একটা π/2 তে এগিয়ে ছিল, পার্থক্য তো π/2 ছিল। তো যখন পার্থক্য π/2 হয়ে যাবে দশা পার্থক্য, তখনই একমাত্র ক্ষমতা শূন্য হবে। বোঝা গেল? তাহলে দশা পার্থক্য যদি π/2 হয়, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু একটা কেস সম্ভব। কখন বলতো? এই ক্ষেত্রেও একটা কেস সম্ভব, বলতে পারবি কখন? ওমেগা এল মাইনাস ওমেগা সি বাই কি ছিল? আর, এটাকেই বলেছিলাম আমরা ট্যান ফাই। বুঝতে পারলি? এটাকেই বলেছিলাম আমরা ট্যান ফাই। ফাই এর মান π/2 করতে হবে। ফাই এর মান যদি আমি π/2 করি, ট্যান π/2, ট্যান π/2 এর মান কত রে? অসংগত, সরি, তাহলে এখান থেকে কিছু বলা যাচ্ছে না। এখান থেকে বলা যাবে ট্যান 0 ডিগ্রির ভ্যালুটা। যদি আমি এখানে ট্যান 0 ডিগ্রি করি, ট্যান 0 ডিগ্রির ভ্যালু কত? 0 ইজ ইকুয়াল টু ওমেগা এল মাইনাস 1/ωc ডিভাইডেড বাই আর। তাহলে তুই বলতে পারিস ওমেগা এল ইজ ইকুয়াল টু 1/ωc, মানে এই কন্ডিশনটাকে বলতে পারিস। π/2 এর কন্ডিশন এখানে বলা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে একটা কন্ডিশন এখান থেকে সম্ভব, ফাই এর মান 0। কখন 0 হবে? যখন ওমেগা এল আর 1/ωc সমান হবে। ওমেগা এল এর নাম কি ছিল? আবেশীয় প্রতিঘাত। ওমেগা এল এর কি নাম? আবেশীয় প্রতিঘাত। এটাকে কিন্তু আমি XL ও বলতে পারি। আর এটার নাম কি ছিল? ধারকীয় প্রতিঘাত XC। আবার বলে দিস না 1/XC, এটা বলিস না আবার। XC মানে 1/ωc। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে, টার্মগুলো পরিচিত হয়ে গেছে। যা অঙ্ক থাকবে সব এগুলো দিয়েই থাকবে, আর না থাকলে থিওরি থাকবে। এরপরে একটা টার্ম, শ্রেণী অনুনাদ। শ্রেণী অনুনাদ, এই দেখ, যখন XL ইকুয়াল টু XC বা ওমেগা এল ইকুয়াল টু 1/ωc, তখন ফাই ইকুয়াল টু 0। উল্টো ভাবে বলছি আমি, এটা যদি হয় তাহলে ফাই 0, আর ফাই যদি 0 হয় তাহলে cos phi 1, cos phi হয়ে যাচ্ছে 1। তাহলে সেই ক্ষেত্রে পি বার হয়ে যাচ্ছে PRMS। বুঝতে পারছিস তো? তাহলে cos phi, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাতে সর্বোচ্চ ক্ষমতা ব্যয় হচ্ছে। যদি দশা পার্থক্য শূন্য হয়ে যায়, তাহলে ক্ষমতা সব থেকে বেশি ব্যয় হবে, সর্বোচ্চ ক্ষমতা ব্যয় হবে, ঠিক আছে? এই কন্ডিশনটার নামই হচ্ছে শ্রেণী অনুনাদ। কি নাম এটা? শ্রেণী অনুনাদ। এবার তোকে কি বের করতে দিবে? তোকে বের করতে দিবে শ্রেণী অনুনাদি কম্পাঙ্ক কত। কি বের করতে দিবে? শ্রেণী অনুনাদি কম্পাঙ্ক। মানে কি? মানে হচ্ছে কোন কম্পাঙ্কের জন্য এক্ষেত্রে শ্রেণী অনুনাদ দেখা যাবে। ধর একটা বর্তনী আমি তৈরি করছি, RLC ফিক্সড করা আছে, চেঞ্জ করতে পারবি না তুই এদেরকে। এল এর একটা মান আছে 50 মিলি হেনরি দিয়ে দিলাম, ধারকত্ব বলে দিলাম 10 মাইক্রোফ্যারাড, রোধ বলে দিলাম 10 ওহম, দিয়ে বললাম যে এর কোন ক্ষেত্রে শ্রেণী অনুনাদ পাওয়া যেতে পারে। তো শ্রেণী অনুনাদ যখন পাওয়া যাবে তখন ডিপেন্ড করবে এই কন্ডিশনটা। এই কন্ডিশনটা হতে গেলেই শ্রেণী অনুনাদ পাওয়া যাবে। আর এই কন্ডিশনে তুই দেখছিস যে এল কেও পরিবর্তন করতে পারবো না, সি কেও পরিবর্তন করতে পারবো না, তাহলে পরিবর্তন কে হবে? ওমেগা পরিবর্তন হবে শুধুমাত্র। এই কন্ডিশনটাতে কে পরিবর্তন হবে? ওমেগা পরিবর্তন হবে। তো ওমেগার মধ্যে কে ঢুকে আছে? ওমেগার মধ্যে ঢুকে আছে 2πf বা 2πn বলতে পারিস। মনে পড়ছে না ফর্মুলা? তাই এখান থেকে তুই কম্পাঙ্ক পেয়ে যাবি, অর্থাৎ তুই কম্পাঙ্ককে চেঞ্জ করে ভেরিয়েবল করে শ্রেণী অনুনাদ কন্ডিশনটা নিয়ে আসতে পারিস। তাহলে কোন কম্পাঙ্কের জন্য শ্রেণী অনুনাদ পাওয়া যেতে পারে? এই কন্ডিশন থেকে চলতে শুরু করে দিই। 1/ωc ইকুয়াল টু ওমেগা এল, বা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে 1/LC, হচ্ছে না?
ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে 1/LC বা ওমেগা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/√LC। এই ওমেগাটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক। কি বলা হয় এটাকে? কৌণিক কম্পাঙ্ক। অনেক সময় কৌণিক বেগও বলা হয় এটাকে। আবার তুই ওমেগার জায়গায় লিখতে পারিস 2πf বা 2πn ইজ ইকুয়াল টু 1/√LC। তাহলে এখান থেকে তুই বলতে পারিস f ইকুয়াল টু 1/2π√LC। এইটাই হয়ে গেল শ্রেণী অনুনাদি কম্পাঙ্ক। তাহলে কখনো তোকে যদি শ্রেণী অনুনাদি কম্পাঙ্ক বের করতে দেয় ওই ফর্মুলা ইউজ করবি, যেখানে তোর কি কি দরকার, আবেশাঙ্ক দরকার মানে সাবেশাঙ্ক দরকার আর ধারক দরকার। রোধের মানের কোনো প্রয়োজনই নেই। বুঝতে পারলি? শ্রেণী অনুনাদ তাহলে রোধের উপর ডিপেন্ডই করছে না, রোধ যে কোনো মানের হতে পারে, শ্রেণী অনুনাদ আনা যেতে পারে। হয়েছে? শ্রেণী অনুনাদের মেন বৈশিষ্ট্য কি বললাম, যে টোটাল ক্ষমতা বা মোট ক্ষমতা কি হয়ে যাবে, সর্বোচ্চ হয়ে যাবে, সব থেকে বেশি ক্ষমতা ব্যয় করবে শ্রেণী অনুনাদের ক্ষেত্রে। বোঝা গেল রে? নেক্সট পার্ট আছে কিউ গুণক। বুঝতে তো ভালোই লাগে, কিন্তু লিখে দিতে আর ভালো লাগে না বল? যখন পরের দিন পড়া দরকার থাকে লিখে দিতে বলি, তখনই যত সব অসুবিধার সৃষ্টি হয়ে যায়। এখন কোনো অসুবিধা নাই, স্মুথলি লিনিয়ার গ্রাফ যাচ্ছে তোদের, তাই না? গ্রাফ এরকম হয় না, সোজা ওহমের সূত্র অনুযায়ী এরকম আমরা কনস্ট্যান্ট নতি নিয়ে চলছিস তোরা, কোনো কনফিউশন নাই, কোনো প্রশ্ন নাই, কিচ্ছু নাই। আর পরের দিন জিজ্ঞাসা করতে বলে এরকম গ্রাফ চেঞ্জ। কিউ গুণক বিষয়টা এবার বুঝতে হবে। এলসিআর বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওমেগা মানে কম্পাঙ্ক এর যদি গ্রাফ প্লট করি, এলসিআর বর্তনীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা এবং কম্পাঙ্ক এদিকে আমি কৌণিক কম্পাঙ্ক নিলাম ওমেগা, আর এদিকে নিলাম তড়িৎ প্রবাহ মাত্রা আই। যদি এই গ্রাফটা প্লট করি তাহলে এইরকম ধরনের একটা গ্রাফ পাবো। ঠিক আছে? এক এক বর্তনীর ক্ষেত্রে এই গ্রাফের শার্পনেসটা মানে তীক্ষ্ণতাটা এক এক রকম হবে। বুঝতে পারলি? শ্রেণী অনুনাদের ক্ষেত্রে এই তীক্ষ্ণতা যথেষ্ট বেশি হয়ে যাবে। এর একটা নির্দিষ্ট মান আছে, কম্পাঙ্কের একটা নির্দিষ্ট মান আছে যাকে আমি ওমেগা নট বলছি। সেই কম্পাঙ্কে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বোচ্চ এবং সেই ভ্যালুটাকে আমি বলবো I0। কি বলবো? I0। তাহলে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? সর্বোচ্চ হবে। এই যে নির্দিষ্ট কম্পাঙ্কটা, এটাই হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক। এটাই হলো অনুনাদি কম্পাঙ্ক, যে কম্পাঙ্কে ক্ষমতা সর্বোচ্চ ব্যয় হয়, যে কম্পাঙ্কে ক্ষমতা সর্বোচ্চ ব্যয় হয়। ঠিক আছে? তাহলে অনুনাদি কম্পাঙ্কে ক্ষমতা সর্বোচ্চ, আর ক্ষমতা সর্বোচ্চ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রাটাও সর্বোচ্চ। ঠিক আছে? কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা যদি পি ম্যাক্সিমাম হয়, আমি চাই কি সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক ক্ষমতা সম্পন্ন, সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক ক্ষমতা সম্পন্ন কন্ডিশন। ভালো করে শুনবি, সর্বোচ্চ ক্ষমতা পি ম্যাক্স, সেটা কোন কম্পাঙ্কে সম্ভব? ওমেগা নট। ওমেগা নটের নাম কি? অনুনাদি কম্পাঙ্ক, বা এখানে এফ নটও লিখতে পারি আমি, এফ নট। ঠিক আছে? শুধু কম্পাঙ্ক বললে। আমার দরকার কি? সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক ক্ষমতা। তো সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক ক্ষমতা পাওয়া যাবে যখন আই এর ভ্যালুটা হবে I0/√2। আই এর ভ্যালু কি হবে? I0/√2। দেখ আমি বলে দিচ্ছি কোথা থেকে আসলো। পি বার যখন বের করেছিলাম PRMS এসেছিল সর্বোচ্চ, তাই না? সর্বোচ্চ ক্ষমতা। আর PRMS মানে কি ছিল রে? ERMS ইন্টু IRMS ছিল না? মানে এটা কি ছিল? E0/√2 আর এটা ছিল I0/√2। বুঝতে পারলি? তাহলে সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক যখন আমার প্রয়োজন পড়বে তখন কি পাবো আমি? I0/√2। কার ভ্যালু পাবো I0/√2? আই এর ভ্যালু পাবো I0/√2। ঠিক আছে? এবার আই এর ভ্যালু I0/√2 কোথায় কোথায় পাওয়া যেতে পারে? ধরে এখানে একটা পাওয়া যেতে পারে, এখানে একটা পাওয়া যেতে পারে। দুটো কন্ডিশন আছে, এটাও I0/√2 হতে পারে, এটাও I0/√2 হতে পারে। তাহলে দুটো কম্পাঙ্কে I0/√2 হচ্ছে, একটা ওমেগা 1 কম্পাঙ্ক আর একটা হচ্ছে ওমেগা 2 কম্পাঙ্ক। ক্লিয়ার? এই যে দুটো কম্পাঙ্ক পেলাম ওমেগা 2 আর ওমেগা 1, এদের ডিফারেন্সকে বলা হয় পটিভেদ। কি বলা হয়? পটিভেদ। তোদের ইংরেজি বললে বুঝি ব্যান্ডউইথ, ওয়াইফাই এর ব্যান্ডউইথ নাম শুনেছিস তো? তো ওই যে ব্যান্ডউইথ কিছু বুঝিস না, শুধু নামে উচ্চারণ করলে নিজেকে শের মনে করিস, বলতে পারলেই হলো। তো সেই ব্যান্ডউইথ হচ্ছে এটা, ওমেগা 2 মাইনাস ওমেগা 1। এটা কি হলো? এটা হচ্ছে যে কম্পাঙ্কে ক্ষমতা অর্ধেক হবে বা তড়িৎ প্রবাহ মাত্রা 1/√2 টাইমস হয়ে যাবে। হয়েছে? ক্ষমতা অর্ধেক কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা 1/√2 টাইমস। এটা হলো ওমেগা 2 মাইনাস ওমেগা 1 পটিভেদ। আর ওমেগা নটটাকে তো অনুনাদি কম্পাঙ্ক বললাম। কিউ গুণক হচ্ছে সেই রাশিটা যেটাকে আমরা ওমেগা নট বাই ওমেগা 2 মাইনাস ওমেগা 1 করে পাবো, মানে শ্রেণী অনুনাদি কম্পাঙ্ক বাই পটিভেদ। এই অনুপাতটাকে আমরা নাম দিয়েছি কিউ গুণক। বোঝা গেল? এর ভ্যালু যত বেশি হবে এই শার্পনেস, এর শার্পনেসটা তত বেশি হবে, মানে তত বেশি তীক্ষ্ণ হয়ে যাবে। শার্পনেস মানে বুঝতে পারছিস? ধর এরকম খাড়া হয়ে গেল একদম, এটাকে বলছি আমরা শার্পনেস।
ক্লিয়ার? তাহলে এর ভ্যালু যত বেশি হবে, কিউ গুণকের ভ্যালু যত বেশি হবে, এর শার্পনেস তত বেশি হবে। বুঝতে পারছিস তো? এবার ব্যান্ডউইথ আমাদের বেশি প্রয়োজন পড়ে, ওয়াইফাই এর ক্ষেত্রে, রাউটারের ক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথ বেশি প্রয়োজন পড়ে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বেশি করতে হবে, কিউ গুণকের ভ্যালু কম করতে হবে। বুঝা গেছে? তো এর সাথে রিলেটেড আছে, এত ডিটেলস আমরা এখন যাবো না। মোটামুটি কিউ গুণক টার্মটা কি, ডেফিনেশন কি, আর রাশিমালা কি, এইটুকু বুঝে গেছিস। ঠিক আছে? কিউ গুণককে এটাও লেখা যেতে পারে, সরি, প্রতিবেদকে এটাও লেখা যেতে পারে আর বাই এল। কোথা থেকে এসেছে জানতে হবে না, শুধু মুখস্থ রাখ যে প্রতিবেদকে কি লেখা যেতে পারে, আর বাই এল। আর কি? রোধ। আর এল কি? সাবেশাঙ্ক। সি এর উপর ডিপেন্ডই করছে না। ঠিক আছে? তাহলে এটাকে আমরা প্রতিবেদ বলতে পারি, প্রতিবেদ ইকুয়াল টু আর বাই এল। তাহলে দেখ এই কিউ গুণকের একটা রাশিমালা তৈরি হয়ে যাবে। ওমেগা নট কে 1 বাই আন্ডার রুট এল সি বলেছিলাম, মনে পড়ছে? 2 পাই কখন ছিল? 2 পাই যখন এটা এফ ছিল, কম্পাঙ্ক ছিল। এটা তো কোনই কম্পাঙ্ক লিখেছি, তাই 1 বাই রুট ওভার এল সি। আর এটাকে কি লিখতে পারলাম এখন আমি? আর বাই এল। আর বাই এল। তো যদি কম্পারিজন করা যায়, মানে একটু ক্যালকুলেশন যদি করে নিস, তাহলে 1 বাই আর থাকবে, আন্ডার রুট এল বাই সি হচ্ছে না, 1 বাই আর আন্ডার রুট এল বাই সি। এটা হলো কিউ গুণকের রাশিমালা। তাহলে এটাও কিউ গুণক রাশিমালা, এটাও কিউ গুণকের রাশিমালা, 1 বাই আর রুট ওভার এল বাই সি। এগুলো সব মুখস্থ করে নিতে হবে তাদেরকে। এলসি আর বর্তনীর লাস্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে এলসি দোলন। এদের অ্যাপ্লিকেশন আছে, প্রচুর অ্যাপ্লিকেশন আছে। এই অ্যাপ্লিকেশন গুলো শিখবি যখন হায়ার স্টাডি করবি তখন, এখন এসবের কোনো গুরুত্ব নেই, এখন শুধু জেনে রাখতে হবে এলসি দোলনটা কি। আজকেই শেষ। আচ্ছা দেখ এবার এলসি দোলন, মন দিয়ে শুনবি এই জায়গাটা, এখানে একটু মন দিয়ে শুনবি। এলসি দোলনের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, একটা বর্তনী নেওয়া হয়, যে বর্তনীতে একটা ক্যাপাসিটারকে প্রথমে চার্জ করা হচ্ছে। একটা ক্যাপাসিটারকে ধর আমি ব্যাটারি লাগিয়ে চার্জ করে নিলাম, তাহলে এখানে কিউ চার্জ জমা হয়ে গেল মনে কর। যখন এটা ফুললি চার্জড হয়ে গেল, তখন এখান থেকে ব্যাটারিটাকে খুলে নেব। এই ব্যাটারিটাকে খুলে এখানে একটা আবেশককে যুক্ত করে দিচ্ছি। ফুললি চার্জ করে ব্যাটারি খুলে কি করলাম, একটা আবেশক এল কে যুক্ত করে দিলাম। এবার কি করো দেখ, যেহেতু ফুললি চার্জ হয়ে আছে, তাহলে এ এখন চার্জকে ডিসচার্জ করবে। তার মানে এর মধ্যে দিয়ে এখন একটা কারেন্ট ফ্লো করবে, এইদিকে কারেন্ট যাবে, পজিটিভ চার্জ যেদিকে যাবে সেদিকে কারেন্ট যাবে। এবার এই কারেন্টটা আস্তে আস্তে এই এল এর মধ্যে কিন্তু সঞ্চিত হতে থাকবে, শক্তি হিসেবে সঞ্চিত হবে। একটা সময় আসবে যখন এটা ফুললি ডিসচার্জড হয়ে গেল, তখন এর মধ্যে হাই শক্তি ঢুকে আছে, মানে যতটা শক্তি শেষ করেছে পুরোটা এর মধ্যে সঞ্চিত হয়ে গেছে। এবার এই এই কি করবে, সেই কারেন্টকে আবার উল্টো দিকে পাঠিয়ে দেবে, সেই এনার্জিটাকে আবার উল্টো দিকে পাঠিয়ে দেবে, আবার গিয়ে কিউ এর মধ্যে স্টোর হবে। এইভাবে দেখ একটা দোলন তৈরি হচ্ছে, একটা হাইপোথেটিক্যাল দোলন। চোখে দেখতে পাচ্ছিস না যে এরকম দোলন হচ্ছে, কিন্তু বুঝতে পারছিস যে চার্জের একটা দোলন তৈরি হচ্ছে। চার্জ এইদিকে আসছে, ঠিক কিছু সময় পর আবার ওইদিকে যাচ্ছে, এইভাবে অনবরত চলতে থাকবে, যদি আইডিয়াল কেস হয় তবে, চার্জ যদি পরিবেশে উন্মুক্ত না হয়ে যায়। বোঝা গেল? এই দোলনটার নাম হচ্ছে এলসি দোলন। এই দোলনটার নাম কি? এলসি দোলন। এবার তোকে দেখাতে হবে এই এলসি দোলনটা সরল দোলগতিতে আন্দোলিত হচ্ছে। সরল দোলগতি কোথায় পড়েছিস? সরল দোলগতি ক্লাস 11-এ পড়েছি। সরল দোলগতির সমীকরণ মনে আছে? ওমেগা দিয়ে একটা কি ছিল দেখ, সরল দোলগতির ক্লাসিক্যাল সমীকরণ ছিল a ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, তাই না, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এরকম ছিল। আর যদি অবকলন রূপ দেখতে যাই তাহলে এরকম ছিল d2x dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। মনে পড়ছে না? এটা কি মনে পড়ছে? এটাও মনে পড়ছে না, মানে ক্লাস 11 পড়িনি আমরা, 10-এর পর লাভ দিয়ে 12-এ এসেছিলাম। হ্যাঁ, ক্লাস 11-এ পার্টি করে বেড়াইছিলাম সবাই। প্রথম দাড়ি মোজ গজালো, নতুন নতুন ফোন পেলাম, তাই না? আর পাস তো কোনো মতে হয়েই যেতাম এদিক ওদিক থেকে, স্কুলে ধর পাস করিয়ে দিত। এটা হচ্ছে সরল দোলগতির সমীকরণ a ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স। যে সমীকরণ, যে কোনো ইকুয়েশনকে যদি আমি এইভাবে সাজিয়ে নিতে পারি, তাহলে বুঝে যাবো যে ওর মধ্যে সরল দোলগতি আছে। সরল দোলগতি ছাড়া এই ইকুয়েশন কোথাও হবে না, ঠিক আছে? আর এই ইকুয়েশনটাকে যদি অবকলন রূপে লিখতে যাই তাহলে এরকম হবে। তোদের আবার মনে হতে পারে বিশাল ক্যালকুলেশন কিছু একটা করে দিয়েছি এখান থেকে এখান, এক লাইনের ক্যালকুলেশন। এ মানেই d2x dt2, ডবল ডেরিভেটিভ ডিস্টেন্সের, তাই না? তাকেই আমরা ত্বরণ বলি। আর এটাকে শুধু এপারে নিয়ে এসেছি, হয়ে গেল ডেরিভেটিভ ফর্ম। তো এরকম ডেরিভেটিভ ফর্মে এলসি দোলনটাকে নিয়ে আসতে হবে, তাহলে আমি বলে দিতে পারবো যে এটা সরল দোলগতিতে আন্দোলিত হচ্ছে। বোঝা গেছে কি? ওকে, এবার দেখ এই চার্জের অ্যাক্রসে যদি আমি ভোল্টেজকে নিতে যাই, চার্জের অ্যাক্রসে ভোল্টেজ হবে কিউ বাই সি। এই ভোল্টেজটাই কোথায় খরচ হচ্ছে? এল এর দুই প্রান্তে খরচ হয়ে যাচ্ছে। তাই এল এর দুই প্রান্তের ভোল্টেজটা কত? এল ডি আই ডিটি। বুঝতে পারছিস বিভব প্রভেদ? চার্জের দুই প্রান্তের যা বিভব প্রভেদ আর আবেশকের দুই প্রান্তের যা বিভব প্রভেদ, দুটো তো সমান হবে, আর তো কোনো কিছু নেই এখানে। কেভিএল অ্যাপ্লাই করে পেলাম,
হয়েছে? ব্যাস এখান থেকে তুই এবার সিম্পলিফাই করবি, সিম্পলিফাই করে নিয়ে আসবি কিউ বাই সি, এটা থাক, এলটাও থাক, ডি ডিটিটাও থাক, আইটাকে আমি লিখছি ডি কিউ ডিটি। রাগ করলি? এটা লিখলে রাগ করবি না তো? আচ্ছা, এবার ডি টু কিউ ডিটি টু, এর সাথে কে গুণ আছে রে? একটা এল গুণ আছে, মাইনাস কিউ বাই সি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? 0। বা ডি টু কিউ ডিটি টু মাইনাস 1/LC কিউ ইকুয়াল টু 0। দেখতে এরকম লিখতে পারি কিনা? লেখা যায়? এই যে পুরো টার্মটা দেখতে দেখ এটার মতো হয়েছে। কিউ এর জায়গাতে তুই এক্স মনে করে নে, তাহলে এই পুরো টার্মটা হয়ে গেল ওমেগা স্কোয়ার। এটা কিউ বাই সি কি করে হলো? কিউ ইকুয়াল টু সিভি, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি। চার্জের অ্যাক্রসে ভোল্টেজ, সরি ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে কিউ বাই সি। বুঝে গেছিস? ইকুয়েশনটা এটার মতো মিলে যাচ্ছে না? যেহেতু ইকুয়েশনটা এটার মতো মিলে যাচ্ছে, আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে, এখানে মাইনাস চলে এসেছে, মাইনাসটা আসবে না। আমি কি মিস্টেক করেছি বলে দিচ্ছি তোদেরকে, শোন। এখানে এই মাইনাসটা আসবে না। কেন এই মাইনাসটা আসবে না? তার কারণ হচ্ছে আই এর জায়গাতে আমি লিখেছি ডিকিউডিটি। একটু মন দিবি এদিকে। আই এর জায়গাতে আমি কি লিখেছি? ডিকিউডিটি। নর্মালি আমরা এটাই জানি যে আই এর ভ্যালু ডিকিউডিটি হয়, কিন্তু এখানে হবে মাইনাস ডিকিউডিটি। কি করে বুঝতে পারলাম? উল্টো দিকে যাওয়ার জন্য না, এটা চার্জের হার একক সময়ে কি পরিমাণ চার্জ ফ্লো করছে, যত সময় যাবে চার্জ ফ্লো করার হারটা কমতে থাকবে, মাইনাস হচ্ছে। যেহেতু হার কমে যাচ্ছে তাই এখানে আমি নেগেটিভ সাইন, মানে ডিকিউডিটি করলে অটোমেটিক একটা নেগেটিভ পেয়ে যাব। তো সেই নেগেটিভটা যদি আমি এখানে বসাতাম, এখানে যদি বসাতাম, তাহলে এই জায়গাটা প্লাস হয়ে যেত। বুঝতে পারলি? যদি ওই নেগেটিভটাকে ক্যালকুলেট করে নিই। এবার তুই ইকুয়েশনটাকে পুরোপুরি কম্পেয়ার করতে পারছিস এটার সাথে, হয়েছে? তাহলে এখান থেকে তুই বলতে পারিস যে পুরো ঘটনাটা সরল দোলগতিতে আন্দোলিত হচ্ছে। তোকে যদি 2 মার্কে প্রমাণ করতে দেয়, এটাই দিবে যে এলসি দোলন সরল দোলগতিতে আন্দোলিত হয়, প্রমাণ করো। তুই কি করবি? এই ইকুয়েশনটা প্রুভ করে বলবি যে এর সাথে মিলে যাচ্ছে, সুতরাং এটা সরল দোলগতিতে আন্দোলিত হচ্ছে। বুঝতে পারলি? এবার এখান থেকে কম্পারিজন করে ওমেগাটাকেও বের করা যেতে পারে। ওমেগা স্কোয়ার সমান সমান কি হচ্ছে? 1/LC। চেনা চেনা লাগছে না? চেনা চেনা লাগছে? কখন সম্ভব? শ্রেণী অনুনাদ। ওই কন্ডিশনটাই তো আবার শ্রেণী অনুনাদের ক্ষেত্রে এলসি দোলন হয়ে থাকে। মোটামুটি এলসিআর, মোটামুটি কি এলসিআর কমপ্লিট? এলসিআরটা কমপ্লিট, ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে দুটো দুটো করে কম্বিনেশন আছে। কখনো হয়তো এলআর কম্বিনেশন করেছে, কখনো সিআর করেছে। বুঝতে পারছিস? তো এরকম কম্বিনেশনের ক্ষেত্রে ক্যালকুলেশন যদি করি, যেভাবে এলসিআর এর ক্যালকুলেশন করলাম ঠিক সেইভাবেই ক্যালকুলেশন হবে। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট না ডেরিভেশন গুলো, তবে ফর্মুলাগুলো দরকার। বলে দিই শুনেন একটু, ক্যালকুলেশন করাবো না, ট্রিক গুলো বলে দিই কিভাবে মনে রাখবি তোরা। ধর তোকে এলআর বর্তনী দিল। কি বর্তনী দিল? এলআর বর্তনী, এলআর শ্রেণী বর্তনী। পরীক্ষাতে যদি শ্রেণী কথাটা না উল্লেখ করে দেয়, বুঝিয়ে শ্রেণীই আছে, তোর সিলেবাসে শ্রেণী ছাড়া কিছু নেই। তো এলআর শ্রেণী বর্তনীর ক্ষেত্রে দেখতে তো এরকম হবে, দেখতে এরকম হবে, তাই না রে? এল আর। এবার এর ক্ষেত্রে ক্যালকুলেশন তোর মনে হতে পারে বিশাল জটিল, কিচ্ছু জটিল নেই। ই ইকুয়াল টু ই0 সাইন ওমেগা টি, আর ক্যালকুলেশন করলে আই ইকুয়াল টু তুই পাবি I0 সাইন ওমেগা টি মাইনাস 5 পাবি, তাই তো? এরকমই পাবি জেনারেল, যেখানে I0 মানে তুই লিখবি E0 বাই জেড, আর জেড কে কি লিখবি বলতো? আন্ডার রুট আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার স্কোয়ার। ওমেগা সি তো নেই, থাকতে গেলে দিতাম মাইনাস দিয়ে। তাহলে ওই যে এলসিআর শিখলাম, ওই জন্য আমি আগে এলসিআর করে দিলাম। এলসিআর শিখলাম, ওখান থেকে তুই কমনলি এটা বের করে নিতে পারবি। হয়েছে? এখান থেকে যদি 5 বের করতে বলে, 5 মানে তুই শিখেছিলি ওমেগা এল মাইনাস 1/, এটা তো নাই তো, এটা tan phi ইকুয়াল টু ওমেগা এল বাই আর, মানে একদম ওই ফর্মুলা থেকে হয়ে গেল, একটা ফর্মুলা থেকে হয়ে গেল। বুঝতে পেরেছিস তো? যদি কখনো ডেরিভেশন দিয়ে দেয় যে I0টা বের করো, তো ওটার মতো করে এগাবি, শেষে বলবি সমাধান করে পাই আনসার এটা। বুঝতে পারলি? 2 মার্ক 3 মার্ক দিয়ে দেবে। একই রকম যদি সিআর বর্তনী হয়, বল কি করব? সিআর বর্তনী, তো সিআর বর্তনীর ক্ষেত্রে জেড বল কি করব? জেড বল আর স্কোয়ার তো থাকবেই, 1/ωc তার হোল স্কোয়ার। কখনোই ওমেগা সি করবি না, এটা মিস্টেক করবি কেউ না কেউ, আমি জানি। ওমেগা সি এটাকেই তোরা প্রতিঘাত ধরবি, কেউ না কেউ ভুল করবি, এটা এক্সামেও করবি, আমার এখানে লিখতে দেবো তখনও করবি। এটা সবসময় 1/ωc, 1/ωc মানেই পুরোর বাধারা। হয়েছে রে? পারবি তো করতে? আর ফাই যদি বের করতে বলে, ফাই তাহলে ওমেগা এল মাইনাস 1/ωc ডিভাইডেড বাই আর, হয়ে গেল।
RL কমপ্লিট, সরি LR কমপ্লিট, আর একটা হচ্ছে CR কমপ্লিট। আমি দশা দেখাইনি তোদেরকে, দশার পার্থক্য, দশার পার্থক্য তোদেরকে দেখানো হয়নি। কেমন দশার পার্থক্য দেখ, এদিকে এদিকে টাইম আর এদিকে তড়িৎচালক বল সাথে কারেন্ট, ঠিক আছে? মন দিবি, এদিকে দেখবি রে। প্রথমে তড়িৎচালক বলকে দেখিয়ে দেবো কোনো ঝামেলা ছাড়াই। এটা কত? T/2, আর এটা হলো T, এটা 3T/4, আর এটা হলো T/4, তাই তো? কোনটা? আচ্ছা, এখান থেকে শুরু করে পুরো এই তরঙ্গটা কত পর্যায়কাল? একটা পর্যায়কাল, T পর্যায়কাল, তাই তো? আচ্ছা, এখান থেকে এতটুকু হাফ হয়ে গেল। হাফ মানে কত? T এর হাফ কত হবে? T/2। এখান থেকে এতটুকু উঠতে আবার হাফ সময় লাগবে। T/2 এর হাফ কত? ব্যাস, T/4, 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 4টা T/4 মানে T। বুঝে গেছিস? আচ্ছা, এবার আমাকে কি দেখাতে হবে? আই দেখাতে হবে। কিন্তু LCR বর্তনীর ক্ষেত্রে আমি দেখাচ্ছি। কার ক্ষেত্রে দেখাচ্ছি? একটা বর্তনী দেখিয়ে দিই, বাকিগুলো তোরা নিজেরাই পারবি। LCR বর্তনীর ক্ষেত্রে 5 হয়ে গেছিল ভেরিয়েবল, কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, কখনো জিরো, কোনো ঠিক ঠিকানা নেই, তাই তো? তো যদি 5 পজিটিভ হয়ে যায়, যদি 5 পজিটিভ হয়ে যায়, দারুণ মিলে গেল না? যদি 5 পজিটিভ হয়ে যায় তাহলে কি হবে দেখ। 5 পজিটিভ মানে কি? -5 আসছে এখানে, মানে পিছিয়ে থাকবে। তাহলে পর থেকে শুরু করবে, এখান থেকে শুরু হয়েছে, পরে শুরু হবে, এই সব জায়গা থেকে শুরু হবে। এই কিছুটা এগিয়ে যাবে, তারপরে এই শুরু হবে। আবার বলে দিচ্ছে এখান থেকে শুরু হবে। এখান থেকে তখন শুরু হতো যখন π/2 ছিল, যখন এই পার্থক্যটা π/2 হয়েছিল, তখন এখান থেকে শুরু হতো। কিন্তু π/2 তো নেই, তাহলে শুরু কোথা থেকে হচ্ছে? হয়তো এই সব জায়গা থেকে একটু আগে থেকে শুরু হয়ে যাবে, এখান থেকে শুরু হচ্ছে। তো ওটাকে আমি একটু পিছন দিকে পিছিয়ে দিলাম, কোনো পার্টিকুলার নিয়ম নেই, যেমন তেমন করে রেখে দিবি। কোথায় শীর্ষমান তুইও জানিস না, বোঝা গেছে? একটু নিচু করবি, কারণ I0টাকে কম দেখাতে হবে আর E0টাকে বেশি দেখাতে হবে। সিমিলারলি যদি এটা তো 5 পজিটিভ হলো, যদি 5 নেগেটিভ হয়, নেগেটিভ মানে এটা পুরোটা প্লাস হয়ে গেল, তাহলে এগিয়ে গেল, তাই তো? এগিয়ে গেল মানে আগে আগে থাকবে, তার মানে এই এখান থেকে স্টার্ট হচ্ছে, ওই আগেই শুরু হয়ে গেছে, এখান থেকে পণ্ডিত এখান থেকেই শুরু হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে শুরু, তাহলে তুই এটুকুটা না দেখালি, এখান থেকে শুরু, যেমন তেমন করে এবার নিয়ে চলে যা, আর কেউ দেখবে না। শুরুটা ঠিকঠাক দেখিয়ে দিলেই হয়ে গেল, বুঝতে পেরেছিস? আর যদি 5টা 0 হয়ে যায়, আর একটা কেস, যদি 5টা 0 হয়ে যায়, বল কি করব? 5 যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? এটা তো তড়িৎচালক বল E, I কি হবে বল? একসাথেই যাবে, এখান থেকে স্টার্ট হবে, কোনো পার্থক্য নেই এদের মধ্যে, কিন্তু মানটা কম হবে, শীর্ষ মানটা কম হবে, মানে বিশুদ্ধ রোধক যুক্ত বর্তনী হয়ে গেল। বুঝতে পারলি? ব্যাস এইটুকুই ছিল LCR বর্তনী। এরপরে কি করব? প্রবলেম করব। নোটেই প্রবলেম দেওয়া আছে, নোটে যে কটা প্রবলেম আমি দিয়েছি ওইটুকুই প্রবলেম করবি, এর বাইরে কিছু করতে হবে না, ঠিক আছে? কারণ এর বাইরে কিছু করতে গেলে তুই পরীক্ষাতে পারবি না, আমি জানি। যতটুকু আমি করিয়েছি আগে ওইটুকুই কর, ওইটুকুই পারিস কিনা দেখ, তারপরে বাকিটা। অনেক কোশ্চেন আছে, কটা আছে দেখ তো? 8টা, প্রচুর, বুঝলি? এই 8টার মধ্যে সব ধরনের, হ্যাঁ না না খুলতে হবে না, একদমই খুলতে হবে না, বই যাতে না খুলতে হয় তাই জন্য এটা বানিয়েছি এইভাবে। এই চ্যাপ্টারে বই একদমই খুলবি না। আচ্ছা তাহলে চলে আয়, এবার প্রবলেম 1 এ চলে আয়, 24 নম্বর পেজ। 24 নম্বর পেজ তো? প্রবলেম 1 মিটিয়ে দিলাম এটা। আচ্ছা সলিউশন তো আমি করেই দিয়েছি, দেখলেই বুঝে যাবি। তবুও কোশ্চেন পড়ে সলিউশনে কি করে যাবো সেটা চেষ্টা করি। কোশ্চেন পড়ে আমি কি করে বুঝবো কোন ফর্মুলা ইউজ করতে হবে, এটাই জটিল ব্যাপার। কোশ্চেন পড়ছি দেখ, প্রথম কোশ্চেন, 50 সাইকেলস পার সেকেন্ড কম্পাঙ্ক যুক্ত, কম্পাঙ্ক বলতে এফ বলে দিয়েছে, সাইকেলস পার সেকেন্ড এর আরেকটা নাম হচ্ছে হার্জ, কখনো হার্জও বলে দিতে পারে, কম্পাঙ্কের একক হার্জ। এসি বর্তনীতে বলেই দিল অল্টারনেটিং কারেন্ট, তাই তো? এসি বর্তনীতে 0.1 হেনরি আবেশক, কার মান রে এটা? এল এর মান, আবেশক মানে এল, এবং 10 ওহম রোধ, আর আছে 10 ওহম, শ্রেণী সমবায় যুক্ত, সি নেই এখানে, কিন্তু না থাকুক, আমি ফর্মুলা জানি তো, ফর্মুলাতে আমার যা প্রয়োজন তাকে রাখবো, যাকে প্রয়োজন তাকে তাড়িয়ে দেবো। শ্রেণী সমবায় যুক্ত থাকলে ক্ষমতা গুণক কত হবে? তাহলে ক্ষমতা গুণক, আর কিছু দেখছিস না, আনসার দেখবি না, এদিকে দেখা। ক্ষমতা গুণককে আমরা কি লিখি? cos phi। এবার cos phi এর ফর্মুলাতে যা তো,
cos phi এর একটা ফর্মুলা ছিল p বার বাই p rms, এর তো কোনো গল্পই নেই, ক্ষমতা দিতে কিছু বলেই নি ডেটাতে, বলেছে কি বলেনি, তাহলে আর কি লেখা যেতে পারে r বাই z, ভুলে গেলাম এটা কোথা থেকে আসলো, এটা আসলো প্রতিবাধা ত্রিভুজ থেকে, আর ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি আর জেড, এটাই নাকি বুঝছিলি না তোরা, তাই না, কত জটিল জটিল লাগছিল বলে। আচ্ছা আর বাই জেড, এবার দেখ আর এর ভ্যালু কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, জেড এর ভ্যালু তো দেওয়া নেই, জেড এর ভ্যালু না দিক, জেড ইকুয়াল তুই জানিস তো কি জানিস, আর স্কোয়ার প্লাস ওমেগা এল তার হোল স্কোয়ার, ওমেগা সি কোথায় গেল, ও ঘুরতে গেছে এখানে, এখানে এই জায়গাটাতে ওর কোনো কাজ নেই, cos phi ইকুয়াল টু আর এর ভ্যালু বল রে 10 ওহম, জেড এর ভ্যালু বল 10 স্কোয়ার প্লাস 2 পাই এফ এল তার হোল স্কোয়ার, বুঝতে পারলি কি, ওমেগা মানে 2 পাই এফ, 100 প্লাস 2 পাই এফ কত ছিল 50, আর এল কত ছিল 0.1 তার আবার স্কোয়ার, এটাকে ক্যালকুলেট করবি, নিয়ে এসে এখানে বসাবি, cos phi এর ভ্যালু বেরিয়ে গেল, phi বের করতে যাবি না, cos phi টাই ক্ষমতা গুণক, phi না, phi দশা পার্থক্য, বোঝা গেল, নিজে নিজে কর এখনই, নিজেরা ক্যালকুলেট কর। আচ্ছা 2 নাম্বার কোশ্চেন, সবাই 2 নাম্বার কোশ্চেন বের কর, সবাই ওটাই বলছে, এই 2 নাম্বার কোশ্চেনটা বের কর রে, আচ্ছা কোশ্চেন এরকম আছে, কোন পরিবর্তী বর্তনীতে 230 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করে 230 ভোল্ট আরএমএস লিখে দিয়েছে ব্র্যাকেটে দেখ, তার মানে ওটা আরএমএস ভোল্টেজ দেওয়া আছে, প্রয়োগ করে 1.15 আরএমএস প্রবাহ পাওয়া গেছে, এতে 211.6 ওয়াট ক্ষমতা ব্যবহৃত হলো, ক্ষমতাও দিয়ে দিয়েছে, কত ক্ষমতা ব্যয় হয়েছে, ক্ষমতাটা কি আরএমএস বলে দিয়েছে না, নর্মাল ক্ষমতা বলে দিয়েছে, যখন কিছু বলে দিবে না তখন পি বার, তাই তো, সক্রিয় বা গড় বা যেটাই বল না কেন, প্রকৃত। বর্তনীর প্রতিরোধ জানতে চেয়েছে আর বিভব প্রভেদ এবং প্রবাহের অন্তর্বর্তী দশা কোণ জানতে চেয়েছে, প্রথমত বর্তনীর প্রতিরোধ, আচ্ছা 2 নম্বর অঙ্কটাতে দেখ বর্তনীর প্রতিরোধ, তোরা মনে রাখবি প্রতিরোধকে ডিরেক্টলি এইভাবে বের করা যেতে পারে, ভিআরএমএস বাই আইআরএমএস, ভি তো করিসনি তোরা, ই করেছিস, মানে ওহমের সূত্র তো আমরা পড়েছিলাম রোধ ইকুয়াল টু বিভব বাই কারেন্ট, এখানেও সেরকম প্রতিরোধ ইকুয়াল টু বিভব বাই কারেন্টই আছে, তবে আরএমএস ভ্যালু ক্যালকুলেট করে করছি, যদি আরএমএস ভ্যালু জানা থাকে তাহলে ডিরেক্ট সম্পর্ক এটা, ঠিক আছে, জেড কে কিন্তু তুই এরকম লিখতে পারিস না, জেড ইকুয়াল টু ই বাই আই, পরিবর্তী প্রবাহে তুই এরকম লিখতে পারিস না, তার কারণে এখানে একটা সাইন ওমেগা টি আছে, এখানে একটা সাইন ওমেগা টি মাইনাস ফাই আছে, দুজন তো কাটছে না, এবার এটা ডিসি কারেন্টের ক্ষেত্রে একই ব্যাপার হয়ে গেছিল, এর ক্ষেত্রে কি করবো, আরএমএস ভ্যালু যদি জানা থাকে তাহলে জেডটাকে ডিরেক্টলি এইভাবে বের করা যেতে পারে, এখানে তোর আরএমএস ভ্যালু দিয়ে দিয়েছে, ইআরএমএস কত বলে দিয়েছে 230, আর আইআরএমএস কত আছে 1.15, তাহলে 115 দুগুণে 230, তাই তো, 2 তো হচ্ছে মানে 200 হয়ে যাচ্ছে, জেড ইকুয়াল টু 200 ওহম, এককে কোনো চেঞ্জ নেই, জেড ইকুয়াল টু কি হয়ে গেল 200 ওহম, বোঝা গেছে, এটা একটা কাজ, আর একটা কাজ কি বলেছে, দশা পার্থক্য বের করতে বলেছে, কার কার মধ্যে, বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ আর কার মধ্যে বের করতে বলেছে, প্রবাহ মাত্রা, মানে ফাই বের করতে বলেছে, তাই না, ফাই বের করতে বলেছে, এবার ফাই বের করার জন্য তোর মাথায় অনেক কিছু আসবে, কি কি তোর মাথায় আসতে পারে আমি বলছি দেখ, একটা ট্যান ফাই আসতে পারে, ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, আর যদি না আসে তাহলে অঙ্ক পারবি না, ভুলভাল আসতে হবে এগুলো সব, কস ফাই ইকুয়াল টু কি আসতে পারে রে, আর বাই জেড, আর কিছু ফাই দিয়ে আসতে পারে, আর কিছু আসতে পারে, এবার এই দুটোকে তুই যদি ইউজ করিস ফাই বের করার জন্য, ওমেগার সম্পর্কে কোনো ডেটা নাই, এলসি তুই জানিস না, আর এখনই বের করলি, জেড বের করলি, আর তো বের করিস নি, কি করে বের করবি, না এখান থেকে বেরোচ্ছে না এখান থেকে বেরোচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, তাহলে কস ফাইয়ের আরো একটা কিছু আছে, তুই ইআরএমএস জানিস, আইআরএমএস জানিস, আর ক্ষমতা পি বার জানিস, পি বার জানিস, পি বারকে আমরা এরকম বের করেছিলাম, ইআরএমএস আইআরএমএস কস ফাই, জানতাম তো, তো যত তোর ফর্মুলা মাথায় থাকবে তত সহজ হয়ে যাবে করা, দেখ এখান থেকে ডিরেক্টলি হয়ে যাচ্ছে, ভ্যালু বসালি কস ফাই পেয়ে যাবি, বোঝা গেছে, করে নে কস ফাইটা বের করে নে, খাতা দেখছি সবার, এদিকটাতে একটু দেখ, cos phi এর ভ্যালু এখানে কিছু একটা তো আসবে, তাই না, আমি ওটাকে আনসার ভেবে নিলাম যে আনসার কিছু একটা এসছে, তোদের ক্যালকুলেটরে কিছু একটা এসছে, তারপরে কি করবি, এই ফাইটাকে বের করার জন্য ফাই ইকুয়াল টু কস ইনভার্স আনসার করতে হবে, তাই না, তো তুই কি করবি, ক্যালকুলেটরে শিফট কস করে দিবি, শিফট কস, ঠিক আছে,
আর তারপরে আনসার দিয়ে দে, দেখবি আনসার চলে আসবে। এটা কত আসছে বললি? 36.86 সবার এটাই এসেছে, এটাই আনসার। কিন্তু অপশনে যদি এরকম না থাকে, অপশনে যদি মিনিট দিয়ে দেয় এত ডিগ্রি এত মিনিট, তখন কি করবি? তখন মিনিটে কনভার্ট করে নিতে হবে। ডিগ্রির মধ্যেও মিনিট ঢুকে থাকে। এই যে পরে 0.86 ডিগ্রি দেখছিস, এটাকে তুই এরকম লিখবি 36 ডিগ্রি প্লাস 0.86 ডিগ্রি। ভুল করেছি? করিনি তো? যোগ করলে ওটা হয়ে যায়। আর 1 ডিগ্রি মানে তুই কি জানিস? জানিস না, 60 মিনিট জানিস। 1 ডিগ্রি মানে কি? তাহলে এই ডিগ্রিটাকে যদি মিনিটে কনভার্ট করতে হয় তাহলে একে 60 দিয়ে গুণ করতে হবে। একে যদি তুই 60 দিয়ে গুণ করে দিস তাহলে এটা হয়ে যাবে মিনিটে কনভার্ট। তখন তুই করবি 36, কত মিনিট আসছে গুণ করে দেখতো, 0.86 ইন্টু 60, 48 মিনিট। উত্তর দেখে বলে দিলি। হ্যাঁ, 36 ডিগ্রি 48 মিনিট, এইভাবে করতে হবে। বুঝতে পারলি? 51.6, তাহলে 51.6 মিনিট, 51 মিনিট হয়ে গেল। ওটা 51 মিনিট ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে। সবার কি তাই আসছে? দেখ, 0.86 এর সাথে 60 গুণ করে 51 আসছে। হ্যাঁ, তাহলে আমার ক্যালকুলেশনে ঠিক করে নে। দুই নাম্বার হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 3 তোরা নিজেরাই করবি, 4ও নিজেরা করবি। কোয়েশ্চেন নাম্বার 6 চলে আয়। কোয়েশ্চেন নাম্বার 6 বের করলি? দেখ কোশ্চেনটার দিকে তাকা। একটা 110 ভোল্ট 50 হার্জ এসি উৎস আছে। কত নাম্বার? 6, 5, 6, 6, 6, 6 নাম্বার বের করলি? আচ্ছা, একটা 110 ভোল্ট 50 হার্জ এসি উৎসের সঙ্গে শ্রেণী সমবায়ে একটা 100 মাইক্রোফ্যারাডের ধারকত্বের ধারক আর 50 ওহম রোধের কুণ্ডলী 0.5 অ্যাম্পিয়ার ওহম আবেশক যুক্ত করা হলো। এল সি আর তিনটেই আছে এখানে। দেখ, এল যুক্ত করেছে, সি যুক্ত করেছে, আর যুক্ত করেছে। বুঝতে পারলি কি কোশ্চেন পড়ে? তড়িৎ প্রবাহ মাত্রার গড় বর্গবেগের বর্গমূল মানে আইআরএমএস জানতে চেয়েছে। এল আছে, সি আছে, আর আছে, তোর কাছে আইআরএমএস জানতে চেয়েছে। আর কি দেওয়া আছে? তড়িৎ চালক বল 110 ভোল্ট দিয়ে দিয়েছে। 110 ভোল্ট যেটা বলে দিচ্ছে, অ্যাকচুয়ালি তো তড়িৎ চালক বল এর কোনো ফিক্সড ভ্যালু নেই পরিবর্তী উৎসের ক্ষেত্রে, কম বেশি হতেই থাকে, তাই না? কিন্তু যখন তোকে এক্স্যাক্টলি একটা ভ্যালু বলে দিচ্ছে, তার মানে ওর আরএমএস মানটা বলে দিচ্ছে। পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে আমরা কোন মান নিয়ে চলি? আরএমএস ভ্যালু নিয়ে চলি। তার মানে এটা আরএমএস ভ্যালু বলে দিয়েছে। তাহলে 110 ভোল্টটা কি আছে? আরএমএস ভ্যালু। আর 50 হার্জ কি আছে? কম্পাঙ্ক এফ, তাই তো? এবার তুই কি করবি? এখান থেকে তুই আইআরএমএস বের করার জন্য কি করবি? দেখ, এল আছে, সি আছে, আর আছে, মানে জেড তো ইজিলি বেরিয়ে যাবে। এফও আছে, জেড পেয়ে যাবো না? কেমন করে পাবি জেড তুই? জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার, তাই তো? ঠিক আছে, এফও জানিস, এলও জানিস, আর সব জানিস, জেড পেয়ে গেছিস। আর জেড পেয়ে গেছিস মানে আইআরএমএস ইকুয়াল টু ইআরএমএস বাই জেড। ঠিক আছে না? হয়ে গেল 6 নম্বর। এটা হলো 6 নম্বর। ঠিক আছে, বাকি যে কটা আছে নিজেরা করবি। 8টা অঙ্ক 8টাই করবি, এখান থেকে বাছাবাছি করিস না, ইম্পর্টেন্ট খুঁজতে যাস না। ঠিক আছে, এমনিতেই বেছে বুঝে রেখেছি এটা, তার উপরে যদি আবার বাছিস তাহলে একদম কপালের ভরসায় যাবি। থিওরি এখান থেকেই পাবি, প্রবলেম কমন পাবি না। প্রবলেম হতে পারে যে কমন পেয়ে গেলে আবার নাও পেতে পারিস, যেটা চেঞ্জ হতেই পারে, প্রবলেমের কোনো গ্যারান্টি নেই। কিন্তু থিওরি যদি ক্লিয়ার রাখিস তাহলে এখান থেকেই সব। ঠিক আছে? হ্যাঁ।